প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শুরু করছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি করোনা যুদ্ধে প্রথম শহীদ চিকিৎসক ডাক্তার মঈনুদ্দিনকে। পরম শ্রদ্ধায় স্মরণ করছি এখনও যারা নিরলসভাবে করোনা যুদ্ধে শরিক হয়েছেন, সেসব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মিডিয়া কর্মী, সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, নিরাপত্তা কর্মী সহকারে যারা এই করোনা যুদ্ধে এখনও কাজ করে যাচ্ছেন, সবাইকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে আমরা করোনা পরিস্থিতি নিয়ে কথা বলবো। বাংলাদেশের অবস্থান কি আপনারা নিশ্চয়ই জানেন। এই পর্যন্ত গত 24 ঘন্টায় 418 জন নতুন করে আক্রান্ত হয়েছে। আর আমাদের দেশে এ পর্যন্ত রোগী সংখ্যা 5416 এবং মৃত্যু হয়েছে 145। এই প্রেক্ষিতেই আমরা আমাদের অবস্থান আজকে আমরা জানতে চাইব। আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং যিনি এই করোনা গাইডলাইনের অন্যতম প্রণেতা প্রফেসর ডাক্তার রোবেদ আমিন। ধন্যবাদ। রোবেদ, আপনি ভালো আছেন? জি ইনশাআল্লাহ ভাই ভালো আছি, কোভিড-19 সময়ে যেভাবে থাকা যায়। আচ্ছা, আমরা প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব যে এই যে বিশ্বের যে পরিস্থিতি প্রায় 29 লাখ ছাড়িয়েছে, মৃত্যু 2 লাখ ছাড়িয়েছে, এমন অবস্থায় আমরা বাংলাদেশ আমাদের কোন অবস্থানে আছি? ধন্যবাদ জিয়া ভাই। আমি বলবো আমাদের যে প্যান্ডেমিক হচ্ছে, এই প্যান্ডেমিকগুলোকে কিন্তু বিভিন্ন ফেজে ভাগ করা হয় আর কি। তো WHO এটাকে প্রায় 6টা ফেজ দিয়েছে প্যান্ডেমিক কোভিড-19-এর জন্য, এবং ডিফারেন্ট কান্ট্রি লেভেল থাকে। তো আমরা কান্ট্রি লেভেলের কথা যদি বলি, কান্ট্রি লেভেল 1, 2, 3, 4, এখন বর্তমানে আমরা 4th ফেজে আছি অথবা কান্ট্রি লেভেল 4-এ আছি। মানে এটা কি স্প্রেডিং ফেজ? 4th ফেজটা মানে কোন ফেজ? এই ফেজটাকে বলা হচ্ছে কমিউনিটি ট্রান্সমিশন। তার মানে কোনো একটা দেশে অথবা কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে যদি এক্সটেন্সিভ ট্রান্সমিশন হয়ে থাকে, তখন এটাকে বলা হচ্ছে C4 অথবা 4 ফেজ। তার পরবর্তী ফেজগুলো কিন্তু যখন আপনি কোনো একটা ম্যানেজমেন্ট করবেন, ম্যানেজমেন্ট করার পরবর্তী রিকভারি ফেজ এবং পরবর্তী পোস্ট প্যান্ডেমিক ফেজ, ওগুলো তো কমপ্লিটলি ভিন্ন। আমরা একেবারে মাঝখানে আছে। এই 4th ফেজটা কতদিন থাকবে? এটা আপনার কতদিন থাকবে এটা নির্ভর করে অনেক কিছুর উপর। একটা হচ্ছে যে ধরেন আমাদের বাংলাদেশ বলেন অথবা কোনো দেশকে কোনো ইন্টারভেনশন করলো কিনা। যদি কোনো ইন্টারভেনশন থাকে তাহলে এই ফেজটা প্রলং হতে পারে। যেমন ধরেন আমরা ছুটি বলেন অথবা লকডাউন বলেন, একটা প্রসেসের মধ্যে আছি, তাহলে আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে যে ফেজটাকে আমরা প্রলং করে দিলাম কিনা, ডিলে করে দিলাম কিনা, তাহলে এটা ডিলে হয়ে যাবে। এটা যদি আমরা না করতাম, ধম করে হয়তো অনেক বেশি আমাদের পেশেন্টের পিক চলে আসতো, অনেক এক্সস্টিং হয়ে যেত আমাদের হেলথ সিস্টেম, অনেক মৃত্যু হয়ে যেত। তো সেটাকে আমরা ডিলে করে দিলাম যাতে আমাদের হেলথ সিস্টেমটা এক্সস্ট না হয়, কিন্তু একটা প্রবলেম হতে পারে। কেউ কিন্তু বলতে পারবে না যে কতদিন চলবে না। আসলে যেটা আমরা কিন্তু শুরু হয়েছে আমাদের দেশে প্রথম শনাক্ত হয়েছে মার্চের 8 তারিখে। অদ্যাবধি কিন্তু আমাদের যেভাবে লকডাউন চলছে, নিশ্চয়ই এটা একটা ভালো দিক। আপনি যে কথা বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে চললে, যদি সামাজিক দূরত্ব মেনটেন করা হয়, নিরাপদভাবে ঘরে থাকা, অবস্থান করার কথা যেটা বলা হচ্ছে, সে সবাই মেনে চলে, তার এই 4th স্টেজটা যেটা বলছেন, 4th ফেজ, যে কমিউনিটি স্প্রেডিংটা, এটা আপনারা অনেকটাই কন্ট্রোল করা সম্ভব হবে। আর যদি এগুলো এই বিধিগুলো না মানা হয়, তাহলে কিন্তু এই স্প্রেডিংটা আরও আমার মনে হয় যে যেখানে মাস গ্যাদারিং যেভাবে আপনারা বলছেন যে সংক্রমিত হয়, সেক্ষেত্রে আমার মনে হয় দিনে দিনে বেড়েই চলবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসগুলো সবাইকে একদম কঠোরভাবে মেনে চলা উচিত। এক্স্যাক্টলি। তবে আমি কয়েকটা জিনিস বলবো কি, একটা হচ্ছে দেখেন আমরা তো বাংলাদেশিরা লকডাউন বলেন, শাটডাউন, এগুলো তো জানি না। আমরা তো প্যান্ডেমিক 100 বছরে দেখি নেই। এই ভাইরাসটা একেবারে নতুন। এই জন্য একেবারে 100 আপনি করতে পারবেন কি না, এটা আসলে কিন্তু একটু ডাউটফুল। না, আমরা সেই প্রসঙ্গে আসছি যে আমরা কিন্তু ইদানিং দেখছি যে সিমটম নাই। আপনারা তো বলেন যে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট হলে তো করোনার সিমটম থাকে। সিমটম নাই, লক্ষণ ছাড়া কিন্তু করোনা রোগী পাওয়া যাচ্ছে। আপনারা বলছেন যে ইদানিং, এবং বিশ্বের বিভিন্ন জায়গাও কিন্তু আমরা খেয়াল করেছি যে লক্ষণ ছাড়াই কিন্তু করোনা রোগী ধরা পড়ছে। সেটা আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? এই কোভিড-19-এর কিন্তু অন্যান্য যেসব আপনার প্যান্ডেমিক অথবা এপিডেমিক ছিল, তার একটা মূল পার্থক্য কিন্তু জায়গায়, যেটা আপনি প্রশ্ন করলেন যে লক্ষণ ছাড়া, তো এদেরকে বলে অ্যাসিমটোমেটিক। এটা ছাড়া আরেকটা গ্রুপ আছে, এটাকে বলে প্রিসিমটোমেটিক। মানে তখনও কোনো সিমটম নাই, এই 3-4 দিন পরে হয়তো যখন আপনি দেখলেন তারপরে তার সিমটম আসছে। তো এই দুইটা গ্রুপের পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি। আমি বলবো যে ভেরি রিসেন্টলি একটা স্টাডি হয়েছে আপনার আমেরিকাতে, যেখানে অনেক বেশি পরিমাণ কেস ছিল। সেখানে ওরা বলছে যে ওদের অ্যাসিমটোমেটিক প্রিসিমটোমেটিকের মাত্রা হচ্ছে অ্যারাউন্ড 40 থেকে 50% মতো। তাহলে আপনি চিন্তা করেন আমাদের এখানে যারা সিমটম আছে, তার বাইরে একটা লার্জ পোর্শন আছে যারা কিন্তু আসলে কোভিড-19-এর পেশেন্ট,
কিন্তু কোনো সিমটম দিচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করণীয়, মানে আর যেহেতু আপনার সিমটম নাই, তাহলে আমরা তো আপনার যে সিমটম পেলে আমরা তখন আমরা কিভাবে বুঝবো যে তার আসলে করোনা হয়েছে? এক্স্যাক্টলি, মানে যে সিমটম নাই সে তো আসলে আপনার ডাক্তারের কাছে অথবা কারোর কাছে যাবে না, কিন্তু আপনি দেখবেন যে যে সিমটম নাই সে কি ট্রান্সমিট করতে পারছে কিনা আমাদেরকে, পারে কিন্তু। এবং দেখা যাচ্ছে যে তাদের নিঃশ্বাসের মাধ্যমে, জোরে জোরে কথা বলার মাধ্যমে সে কিন্তু আরেকটা সুস্থ মানুষ যার কোনো রকম কোভিড-19 হয় নাই তাকে ছড়িয়ে দিতে পারছে। এবং এই জন্য আপনি যে কথাগুলো বললেন যে আমাদের প্রিভেন্টিভ যে প্রসেসগুলো, এগুলোকে যদি আমরা এখন না ক্যারি করি তাহলে কিন্তু আরও কেস বাড়বে। তো এগুলোর জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে মাস্ক ইউজ করা যখনই আমরা বাইরে যাচ্ছি, আর রিপিটেডলি হ্যান্ড ওয়াশ করা যখনই আমরা কোনো রকম চিন্তা করছি যে নাকে মুখে হাত চলে যাবে কিনা, তাহলে এই পদ্ধতিগুলো এবং আপনার সঙ্গে ডিস্টেন্স মেনটেন করা। কারণ আমরা যত কিছু করি এটা 6 ফিট দূরে কিন্তু ভাইরাস যাবে না, ওপরে যাবে। তাহলে মানে আমরা 6 যদি ফিট দূরে maintain এটাই করতে মেনটেন হবে। করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো হয়। এবং এতে 3টা বেস্ট অপশন হচ্ছে সেটাই, যে ফিজিক্যাল ডিস্টেন্সিং করা, হ্যান্ড ওয়াশ করা এবং আপনি মাস্ক করবেন, ফেস দিস ওয়ান। আর লাস্ট অফ অল যেটা, এটাও ইম্পর্টেন্ট, এটা এনভায়রনমেন্টাল ক্লিনিংয়ের কথা বলা হচ্ছে। কারণ যেহেতু সে পড়ছে বিভিন্ন জায়গায়, এটা ক্লিন করার একটা না, এটা চলছে, এটা আমরা কিন্তু আমরা ঢাকাতে দেখতে পাচ্ছি যে এটা জি। পরিচ্ছন্ন কর্মীরা কাজ করে যাচ্ছেন। Exactly. আচ্ছা, তাহলে এই যদি আপনার সিমটমলেস, তাহলে তো পরীক্ষার কোনো বিকল্প নেই। যে Exactly. সিমটমলেস রোগী আছে সে কিন্তু কমিউনিটি ছড়াতে পারে। তো সেক্ষেত্রে পরীক্ষা আপনারা কোন পরীক্ষাগুলো আপনারা বলে থাকেন, কি পরীক্ষা করে থাকেন? এক্স্যাক্টলি, আমি বলবো যে আমাদের এখানে ধরেন কোভিড-19 প্রমাণ করার জন্য এখন পর্যন্ত একটা পরীক্ষাই চলছে, এটা হলো RT-PCR। এটা তো ফ্যান্টাস্টিক টেস্ট, গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, কোনো সন্দেহ নেই। কিন্তু এই টেস্টটারও কিছু লিমিটেশন আছে। কিন্তু একটা হচ্ছে যে এটা করার জন্য আপনাকে একটা নেজোফ্যারিঞ্জিয়াল অথবা এইসব জায়গা থেকে নিতে হয়। একটা ভালো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনটেন না করলে ভুল হয়ে যেতে পারে। আবার ধরেন আপার এয়ারওয়ে, লোয়ার এয়ারওয়ের মধ্যেও কিন্তু পার্থক্য আছে সেন্সিটিভিটির। এটা ছাড়া যে নিচ্ছেন, ট্রান্সপোর্ট করছেন, কোথায় রাখলেন, এই জিনিসগুলোর ভিতর ভুল আসতে পারে। এবং সব মিলিয়ে বলা হচ্ছে যে এখন কোনো কোনো জায়গায় এটা 70% সেন্সিটিভ, এবং এটার জন্য বায়োসেফটি লেভেল 2 লাগে। আপনি দেখবেন যে বাংলাদেশে এখন সম্ভবত 25টা জায়গায় এটা কিন্তু কালকে আমরা দেখছি যে আরো জি। বাড়িয়ে 25টা করা হয়েছে। হয়েছে। তাহলে এই জায়গাগুলো ছাড়া তো আমরা করতে পারছেন না। তাহলে আমরা অ্যাসিমটোমেটিক যেগুলো ধরতে চাই, প্রিসিমটোমেটিক যদি কি আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, তাহলে আমাদের টেস্টের পরিধিকে অবশ্যই বাড়াতে হবে। এখন বলা হচ্ছে যে অল্টারনেটিভ কোনো টেস্ট আছে কিনা, আমি বলবো যে অবশ্যই আছে। যেমন ধরেন সিম্পল PCR মেশিন আছে, আমাদের যে জিন এক্সপার্টে টিবি ডায়াগনোসিস করি, এই টেস্টের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করা, যেখানে BSL-2 ল্যাবটা লাগবে না, সঠিক পদ্ধতিতে নিতে হবে এবং 20 থেকে 30 মিনিট। এটা তো এক্সিস্টেন্ট, আপনারা আমাদের দেশে কিন্তু টিভিটা কিন্তু জিন এক্সপার্টের মাধ্যমে কিন্তু পরীক্ষায় নির্ণয় হচ্ছে। Exactly. ওই মেশিনটা শুধু আপনারা হয়তো জাস্ট কার্টিসটা ডিফারেন্ট কার্টিস। এক্স্যাক্টলি, ডিফারেন্ট কার্টিসটা লাগবে, ওই কার্টিসটা আনতে হতে পারে। সেটা করলে আমার মনে হয় যে একটা টেস্টের পরিধি আমরা বিভিন্ন জেলায় করতে পারবো। আর এটা ছাড়াও ধরেন এখনকার সময় আপনার স্যারোলজিক্যাল টেস্টও আছে। এই স্যারোলজিক্যাল টেস্টের ভিতরে ধরেন কিছু কিছু টেস্ট বলা হচ্ছে পয়েন্ট অফ কেয়ার টেস্ট, মানে আপনি একেবারে ফিল্ড লেভেলে করতে পারবেন কিনা, যদি সেভাবে আপনি বাসায় গিয়েও করতে পারবেন, কোনো ইনস্টিটিউশনাল হসপিটাল থাকুক অথবা কোনো ফিল্ড লেভেল হসপিটাল, ওখানেও করা যেতে পারে। এবং সেই টেস্টগুলোকে অবশ্যই একটা ভ্যালিড হতে হবে, রিলায়েবল হতে হবে। সেই ধরনের টেস্টগুলো চলে আসলে তখন আপনি অনেক ম্যাস স্কেলে টেস্ট করতে পারবেন। আমরা এখন ধরেন আমাদের যে মেশিনগুলো আছে এর মাধ্যমে হার্ডলি 3000 টেস্ট করছি এবং বলছি দেখেন 400-500। হ্যাঁ, কালকে কিন্তু 3456টা পরীক্ষা হয়েছে। এক্স্যাক্টলি, কিন্তু আপনি এর বেশি যেতে পাচ্ছেন না। কিন্তু আমরা যদি 20,000 30,000 এইভাবে করতাম, যদি মাস অ্যাঙ্কেল আমরা করতে পারতাম তাহলে রোগীটা আমরা ধরার রোগীর সংখ্যা হয়তো অনেক। সেক্ষেত্রে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু র্যাপিড টেস্ট বলে একটা টেস্ট করছে। আমরা যুক্তরাষ্ট্র আমরা দেখেছি বা সাউথ কোরিয়াতে দেখেছি যে র্যাপিড টেস্ট, সেটাকে আমাদের দেশে করা যায় কিনা। এক্স্যাক্টলি, ভেরি রিসেন্টলি দেখবেন আমাদের এখানে একটা র্যাপিড টেস্টে ডায়াগনোসিস করার জন্য একটা সংস্থা এগিয়ে আসছে, ওনাদের বিজ্ঞানীরা। আমি বলবো যে ওনারা তো ইন্টারনাল যে স্টাডিটা করেছেন, এই ইন্টারনাল স্টাডিটা সবার সামনে ওপেন থাকলে ভালো, যে ওনারা কিভাবে করলেন সবাই জানলো। সেকেন্ড ইস্যু হচ্ছে যে যেহেতু ওনারা একটা টেস্ট করেছেন, ওনাদের কাছে সবসময় একটা থাকবে। আমাদের একজন দর্শক আমাদের সাথে আছে, জি, আমরা জি। ফোন কলটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলুন। কাশি দিতে নিলে ডান পাশের গলার এইদিকে ব্যথা লাগে, কিন্তু ঢোক চিপতে ব্যথা লাগে না, কাশি দিতে নিলে ব্যথা লাগে। আচ্ছা, এছাড়া আর কোনো সমস্যা আছে আপনার? জ্বর, জি না, শ্বাসকষ্ট? জি না, জি না। আচ্ছা, আপনার সমস্যার কথা নিশ্চয়ই প্রফেসর রবেদ উত্তর দিবেন। উনি কাশি দিতে গেলে গলায় ব্যথা করে, এটি ওনার সমস্যা। আচ্ছা, একটা- আসলে এখন হয়েছে কি, করোনায় সবাই আতঙ্কিত থাকে, সব সিমটম পেলে করোনার সাথে মিলিয়ে ফেলতে চায়, সেই কারণেই হয়তো তার মনের একটা যে কাশি দিতে গেলে গলা ব্যথা, এটা আপনি কি ব্যাখ্যা দিবেন? এক্স্যাক্টলি, আমি বলবো যে দেখেন আমাদের এখানে যেসব রোগীগুলো আসবে তার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কিন্তু জ্বর। এবং এটা বিভিন্ন জায়গায়, চীন বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, দেখা গেছে প্রায় 85% কেসগুলোতে জ্বর থাকে আর কি। তো জ্বরের সঙ্গে যদি কারো কাশি থাকে এই সময়ে, তাহলে কিন্তু চিন্তা করতে হবে এটা কোভিড-19 কিনা, দুটোই যদি থাকে। আর যদি বলেন যে না শুধু কাশি আছে, তাহলে দেখতে হবে এই কাশিটা একেবারে নতুন কিনা,
নাকি ওনার আগে কোনো রোগ ছিল সেই কাশি কিনা। অনেকের আপনার অ্যাজমা থাকে, কফ ভেরিয়েন্ট অ্যাজমা বলে একটা রোগ Bronchitis আছে, থাকে। ব্রঙ্কাইটিস থাকে, তাহলে সেক্ষেত্রে ওনার কাশি থাকতেই পারে। আরেকটা হলো ওই গলা ব্যথার কথা বললেন আর কি। আমি বলবো যে কোভিড-19 যে গলা ব্যথা, এটা কিন্তু একটা স্পষ্ট বৈশিষ্ট্য আছে যে উনি বলেন যে এই পরিমাণ গলা ব্যথা যে এটা আপনি কিছুতেই স্টিম ইনহেলেশন অথবা বারে বারে যদি গার্গল না করেন যাচ্ছে না, এবং এটার সিভিয়ারিটি অনেক বেশি। যদি সেই ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু চিন্তা করতে হবে যে এসব আমাদের কোভিড-19 কেনা। কারণ মহামারীর সময়, প্যান্ডেমিক সময় যেখানে অসংখ্য কেস চারদিকে আছে, সবার আগে যদি নতুন কোনো অনসেট অফ কফ হয়, ফিভার হয়, অবশ্যই চিন্তা করা তবে তার যেটা সিমটম সেটা হলো যে সে কাশির সাথে গলা ব্যথা করে, সে আমার মনে হয় যে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে Exactly, যেটা আমার মনে হয় এখানে COVID-19 আছে, সময়। ওনার আর কাছে- এমনি স্বাভাবিকভাবে সে কুসুম গরম পানিতে লবণ দিয়ে একটু গার্গেল করে দেখতে পারে যে এটা যাচ্ছে সেটা করতে কিনা। পারে, একটু স্টিম ইনহেলেট করতে Steam পারে, inhalation নিতে পারে। এগুলো তো ওনার কাজ হবে। যে আমরা যে প্রসঙ্গে ছিলাম প্রফেসর রবেদ, যে আমরা টেস্টের প্রসঙ্গে ছিলাম, আমি যদি আপনি ম্যানেজমেন্টের দিকে, আপনি তো গাইডলাইনে কিন্তু আমি যত জেনেছি যে প্রফেসর রবেদ আমিন আপনি অত্যন্ত নিরলসভাবে কাজ করেছেন গাইডলাইনের জন্য, যেটা ন্যাশনাল গাইডলাইন করেছেন আমাদের কোভিড-19 এর জন্য। তো এখানে আপনার ম্যানেজমেন্ট প্রোটোকলটা কি রেখেছেন? হ্যাঁ, না গাইডলাইন তো ধরেন আমরা তো একটা কমিটি থাকে, সবাই মিলেই করা আর কি। আমি বলবো যে আমরা গাইডলাইনে কতগুলো জিনিসকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, যেটা ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন। যে এখনকার সময় আমাদের যে রোগীগুলো আসছে এই লেভেল 4-এ, সেখানে আমরা ধরেন সাসপেক্ট করলাম, ওকে প্রবাবল চিন্তা করলাম, একটা টেস্ট করলাম, তারপরে যে কিছু করবো এই সুযোগ কিন্তু নেই। তাহলে আমাদেরকে ক্লিনিক্যালি দেখতে হবে একটা রোগী কী প্রবলেমটা নিয়ে আমাদের কাছে আসলো। এটা কি প্রবলেমটা কি মাইল্ড, এটা কি মডারেট, এটা কি সিভিয়ার, এটা কি ক্রিটিক্যাল কিনা। তাহলে আমরা আমাদের রোগীগুলোকে সেভাবে না দেখলে সমস্যা হয়ে যাবে কিন্তু। কারণ আমরা তো ইমিডিয়েটলি সিদ্ধান্ত নেওয়ার দরকার হতে পারে এই রোগীটা এখনই আমাকে চিকিৎসা দিতে হবে, এখনই তার সাপোর্ট লাগতে পারে, অথবা আপনি হিস্ট্রি নিতে পারেন, একটু সময় নিতে পারেন যদি মাইল্ড কেস হয়। তো এই জন্য আমরা ক্লিনিক্যাল ক্লিনিক্যালি কেসটাকে একটু ভাগ করতে যাচ্ছেন। এক্স্যাক্টলি আচ্ছা, কয় ভাগে আপনারা ভাগ করেন? আমরা 4 ভাগে ভাগ করার চেষ্টা করছি। জি। একটা হলো যে একটা মাইল্ড কেস, জি। একটা মডারেট কেস, জি। একটা সিভিয়ার কেস, একটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল ফেজ। তো এর ভিতর যারা মাইল্ড, এই যে বললেন উনি, যেমন জ্বর, কাশি, গলা ব্যথা, এটা mild। সর্দি, এটা মাইল্ড, এবার ইনফ্লুয়েঞ্জা লাইক একটা ইলনেসের মতো হবে, তাদের কোনো সিভিয়ারিটি থাকবে না। সেকেন্ড হচ্ছে মডারেট, যাদের একটু নিউমোনিয়ার মতো হবে, কিন্তু নিউমোনিয়া হলে তাদের শ্বাসকষ্ট খুব একটা বেশি নেই। যখনই শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা বলছি সিভিয়ার, এবং তখন রেসপিরেটরি রেট বেড়ে যেতে পারে। অনেকে দেখতে পারে যে কষ্ট হচ্ছে, চেস্ট ড্রয়িং, অনেকগুলো ফিচার্স ডাক্তাররা দেখতে পারেন। আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল, তার মানে এই রোগীটা আসলে কেয়ারটা একদম আপনি ইন্টেন্সিভ কেয়ারে যদি না নেন অথবা খুব বেশি না নেন, তাহলে তাদের কিন্তু অনেক মর্টালিটি হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন, যে এই যে 4টা ক্রাইটেরিয়া বললেন, মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল, তো মাইল্ড যাদের আছে বা মডারেট আছে তাদের কি হসপিটাল যাওয়ার প্রয়োজন আছে কিনা, মানে হসপিটালাইজেশন দরকার কাদের? এক্স্যাক্টলি, আমি বলবো যে মডারেট থেকে শুরু করে বাকি যারা আছে তাদের সবাইকে কিন্তু হাসপাতালে যেতে হবে। মাইল্ড কেসের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে তাকে কি আপনি হসপিটালে রাখবেন কিনা, আপনার হসপিটালে এক্সস্ট হয়ে যাবে একটা কিনা। ফোন কল আছে, আমরা দর্শকের ফোন কলটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনার সমস্যার কথা বলুন। জি বলুন, শুনতে আমি পাচ্ছি। ইকবাল ঢাকা থেকে বলছি। আমার বয়স 42 বছর। আমার 2 পায়ের তালু এই পরিমাণ ব্যথা করে যে আমি হাঁটতে পারি না, এবং কোমর ব্যথাও আছে। এটা কেন হচ্ছে বা প্রতিকারের জন্য করণীয় কি? আপনার এই সমস্যার সাথে কোনো জ্বর, কাশি, শ্বাসকষ্ট, অন্য কোনো সমস্যা আছে কিনা? না না, আমার কোনো জ্বর, কাশি বা অন্য কোনো জি, সিম্পটম নেই। আমরা জ্বর, আপনার কাশি, সমস্যার কথা গলা বুঝতে ব্যথা। পারছি। নিশ্চয়ই প্রফেসর ওবায়দ আমিন আপনার সমস্যার সমাধান দেবেন। উনি যেটা বলেছে যে কোমর ব্যথা এবং পায়ে ব্যথা, এবং এটা আসলে উনি বুঝতেছেন না কি কারণে হয়েছে। এক্স্যাক্টলি, আমি বলবো যে আমাদের তো বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের রোগ হতেই পারে। এটা পায়ের ব্যথা বলেন, কোমরের ব্যথা বলেন, কোমরের অনেক ব্যথাই কিন্তু পায়ের দিকে যায়, এমন কোনো অনেক রোগ আছে। কিন্তু এটার সঙ্গে যদি আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো যদি ওনার থাকতো, জ্বর, কাশিয়া, তাহলে হয়তো আমরা বর্তমান যে আজকে আলোচনার বিষয় সেটা কোভিড-19 নিয়ে আলোচনা বুঝতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে না ওনার বিষয়টা আসলে এই ধরনের মেকানিক্যাল হতে পারে, তো মেকানিক্যাল পেইন, অথবা ওই যে আমরা যেটা বলি যে লাম্বাগো সায়াটিকা পেইন এক্স্যাক্টলি, হতে পারে, ওটা সেটা নিউরোলজিক্যাল পেইন অনেক ধরনের হতে পারে। এটা ওনার প্রয়োজন হবে। আমি মনে করি যে উনি বর্তমান সময়ে যদি বাসায় থাকে একটা টেলিমেডিসিন সার্ভিস নেওয়া, অথবা ওনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করা, টেলিমেডিসিনের মাধ্যমে একটা ফোনে যোগাযোগ দরকার হলে উনি যদি বলেন যে না ঠিক আছে তাহলে দেখার দরকার হতে পারে। জি, এই পরামর্শ আমরা যে প্রসঙ্গে ছিলাম যে ম্যানেজমেন্ট লেভেলে, আপনি বলছিলেন যে ম্যানেজমেন্ট লেভেলে মাইল্ড মডারেটের ক্ষেত্রে হয়তো তাদের হোম ম্যানেজমেন্টই যথেষ্ট, এবং আপনি হসপিটালাইজেশনের কথা বলছিলেন। এক্স্যাক্টলি, আমরা মাইল্ড যে কেসগুলোকে এগুলোকে আপনি হসপিটালে না রেখে বাসায় রাখতে, কিন্তু বাসায় থাকলেও আপনাকে খেয়াল করতে হবে আমরা কি হোম আইসোলেশন সঠিকভাবে করতে পারলাম কিনা। তার কারণ হোম আইসোলেশন যদি সঠিক না হয়, বাসায় আপনি হসপিটালে আপনি জায়গা দেওয়া সম্ভব না। মাইল্ড হোম আইসোলেশন তো বলাই হচ্ছে, অথবা আপনি ইনস্টিটিউশনাল মেকশিফট প্রাতিষ্ঠানিক আইসোলেশন যেটা বলছেন করতে পারেন। সেখানে আপনি রাখতে সেটা পারেন। অনেক রাখা যাবে, কারণ প্রচুর বেড আপনি ফিল্ডে করতে পারেন। ওনার তো মাইল্ড কেস,
কিন্তু মাইল্ড কেসগুলোতেও গুরুত্বপূর্ণ বিষয় আছে এই জন্য যে যদি কোনো সময় তাদের মডারেটের দিকে চলে যায়, অর্থাৎ নতুন নতুন তাদের হয়তো বুকে ব্যথা, মানে একটা ফলো আপের প্রয়োজন আছে যে মডারেটের দিকে, মডারেট দিকে গেলে সেক্ষেত্রে তাকে ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, আর সিভিয়ার আর ক্রিটিক্যাল ক্ষেত্রে আপনি কি বলবেন? সিভিয়ার কেসগুলো হচ্ছে যে আপনার যেখানে শ্বাসকষ্ট হচ্ছে অনেক বেশি এবং তাদের ধরেন আমরা বলি যে রেসপিরেটরি রেট অনেক উঠানামা করছে, 30-এর বেশি হয়ে গেছে, এই রোগীগুলোকে আসলে আপনাকে ইমিডিয়েটলি যদি আমরা খুব ভালো অক্সিজেন দিতে পারি এবং সঠিকভাবে কেয়ারটা নিতে পারি, সাপোর্টিভ কেয়ারগুলো দিতে পারি, তাহলে কিন্তু এই রোগীগুলো অনেকেই কিন্তু ব্যাক করে চলে আসবে। আমরা যদি এখানে দিতে না পারি, অনেক সিভিয়ার কেস কিন্তু ক্রিটিক্যালের দিকে চলে যাবে, যাদের মৃত্যুর সংখ্যাটা অনেক অনেক বেশি। ইভেন আমেরিকাতে যার সংখ্যা প্রায় 88% ডেথ ক্রিটিক্যালে, যারা আপনার ভেন্টিলেটরে চলে গেছে। তাহলে দেখেন আমরা আইসিইউতে যাওয়া রোগী অথবা ভেন্টিলেটরে যাওয়া রোগী এদেরকে অনেক বেশি সার্ভাইভ করাতে পারবো এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমরা যদি সিভিয়ার কেসগুলোকে ভালো মতো ডিল করতে পারি, সঠিকভাবে অক্সিজেন এবং সঠিকভাবে অক্সিজেন দিয়ে অনেকগুলো রোগী ইনশাআল্লাহ। মানে অক্সিজেনের এখানে গুরুত্বটা খুব বেশি আপনি বলছেন যে, এবং তার অক্সিজেনের মাত্রাটা তো এই রোগে তো অক্সিজেনের যে স্যাচুরেশন যেটা আপনারা বলেন যে পালস অক্সিমিটারে দেখা, সেটা নিশ্চয়ই নিচের দিকে নেমে যায়, সেক্ষেত্রে তো অক্সিজেনের প্রয়োজন হয়, সেটাই তো বলবে তার অক্সিজেন দেওয়ার জন্য সিভিয়ারিটির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তাকে হসপিটালাইজেশন তো প্রয়োজন আছে অবশ্যই। এই জন্য আমরা বলছি যে মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল সবই হাসপাতালে থাকুক। মডারেট যেসব কেসগুলো আছে তাদের অক্সিজেন দেওয়া হবে। আপনি যদি অক্সিজেন দেন এবং তাদেরকে যদি প্রন পজিশন বলা হয়, উপর হয়ে থাকলো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো রোগীর অনেক বেটার আউটকাম হয়ে যায়। মডারেট থেকে আমরা মনে করেন 1 থেকে 2 লিটার দিয়ে অক্সিজেন দিয়ে শুরু করতে পারবো, আমাদের যে নেজাল ক্যানুলা আছে তাই। কিন্তু অনেক বেশি ফ্লো প্রয়োজন হতে পারে যখন সে সিভিয়ার দিকে চলে যাবে, হয়তো 6 লিটার, তারপরে 10, 15, এভাবে অনেক বেশি বাড়ানোর দরকার হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক মাস্ক লাগে, এটাকে বলে ভেঞ্চুরি মাস্ক, রিব্রিদিং মাস্ক অথবা এনআরবি মাস্ক। এগুলো যদি আমাদের অনেক থাকে, এই মুহূর্তে যদি আমরা স্টক পাইল করে রেখে দিতে পারি, এই সিভিয়ার কেসগুলোকে আমরা কিন্তু হাই ফ্লো অক্সিজেনও দিতে পারবো। যদিও খেয়াল করতে হবে, হাই ফ্লো অক্সিজেন বলেন, আদার থিং অনেক বেশি পরিমাণ অ্যারোজল জেনারেট হতে পারে। এই কেয়ারফুলি থাকতে হবে আমাদের যারা হেলথ কেয়ার ওয়ার্কাররা আছেন, ডাক্তার বলেন, সিস্টার বলেন, আমাদের নার্সরা বলেন, অথবা যারা ক্লিনার বলেন, তারা যেন কমপ্লিট পিপি পরে এসব রোগীগুলোকে হাই ফ্লো অক্সিজেন দেওয়ার সময় ব্যবহার করে। আচ্ছা, একটা কথা কিন্তু বলাই হয় যে আসলে মানুষ তো আতঙ্কিত হয়ে যায় কোভিড-19 নিয়ে, কিন্তু বলা হচ্ছে WHO থেকে বলা হয়েছে যে 80% কিন্তু এটা সেলফ লিমিটিং, মানে এমনিতেই ভালো হয়ে যায়, কোনো হাসপাতালের প্রয়োজন পড়ে না। 20%-এর ক্ষেত্রে আপনার 15% হসপিটালাইজেশন দরকার হয়, আর 5%-এর ক্ষেত্রে বলছে ভেন্টিলেটরের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু অলরেডি একটা চলে আসছে যে ভেন্টিলেটর নেই, ভেন্টিলেটর স্বল্পতা আছে। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার এক্সপিরিয়েন্স থেকে যেটা আসলে ভেন্টিলেশনও দিয়ে খুব বেশি মানে আউটকাম আশা করা যায় না, যেটা বলছে অক্সিজেনই এটার একমাত্র বিকল্প। তো এই অক্সিজেন থেরাপির পাশাপাশি আপনারা আর কি দিয়ে থাকেন, কি ট্রিটমেন্ট দিয়ে থাকেন? এক্স্যাক্টলি, আমি এটাই বলবো যে আসলে ভেন্টিলেটরকে আমরা অনেক বেশি এনকারেজ যাতে না করি, কারণ আমাদের ফ্যাসিলিটিগুলো এত বেশি নেই, এবং ভেন্টিলেটর দিয়ে আমাদের এখানে রোগীগুলোকে রিকভারি করা একটা, আমি বলবো, মিরাকল হবে। কারণ আধুনিক বিশ্বই আপনার 90% মর্টালিটি, সেখানে আমরা তো আসলে অনেক পিছিয়ে আছি এসব জায়গায়। আরেকটা হচ্ছে যে আমাদের এই অক্সিজেন দেওয়া ছাড়া এবং প্রন পজিশন করা ছাড়া, এগুলো সাপোর্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি প্রন পজিশন বলতে বলছেন যে উপর হয়ে থাকে, উপর হয়ে থাকে, নিচে দুটো বালিশ রাখবে সে এবং সে উপর হয়ে থাকবে, এবং তাতে সুবিধা আছে, দেখবেন যে বেড এন্ডের নিচে তার মাথাটা থাকলে সে অনেক বেশি ডাক্তারকে সরাসরি অথবা হেলথ কেয়ার ওয়ার্কারকে নিঃশ্বাস দিয়ে ভাইরাসটা সরাসরি ট্রান্সমিট করতে পারছে না। আরেকটা হচ্ছে ওই জায়গাতে মাস্ক ইউজ করলে এবং আমরা যদি অক্সিজেন দিই, তাহলে অনেক বেশি অ্যারোসল জেনারেশনও হবে না। এই জন্য অনেকগুলো সুবিধা কিন্তু প্রন পজিশনে আছে। আর প্রন পজিশনে লাং এক্সপান্ড অনেক বেশি হয়, সেই জন্য যাদের লাংটা একটু ইলাস্টিসিটি কমে গেছে অথবা ইলাস্টিসিটি প্রবলেম হয়ে গেল, সেটা এক্সপান্ড হয়ে যেতে পারে যদি আমরা এটা দিই। আর পাশাপাশি আমরা কিছু ওষুধপত্র ওগুলো আমরা এনকারেজ করার চেষ্টা করছি মাইল্ড কেজে, মডারেট কেজে, সিভিয়ার কেজে এবং ক্ষেত্র বিশেষে ক্রিটিক্যাল কেজে। এই ওষুধগুলো নিয়ে কিছু কথা বলতে পারি। যেমন ধরেন এখনকার সময়ে যত জায়গাতেই আপনার এইসব কেসগুলো সিভিয়ার অথবা ক্রিটিক্যাল হয়েছে, দেখা যাচ্ছে তাদের পালমোনারি এম্বলিজম হয়ে যাচ্ছে অনেক বেশি, মানে ব্লাডগুলো ক্লট হয়ে যাচ্ছে বিভিন্ন অঙ্গে অঙ্গে। তাহলে এই ক্লটগুলোকে কীভাবে প্রিভেন্ট করা যায়, এই জন্য আমরা বলার চেষ্টা করছি যে এগুলো তো মাইল্ড কেস থেকে শুরু করে মডারেট কেসে যদি আমরা দিয়ে ফেলি, তাহলে তারা সিভিয়ার দিকে যাবে না। এই জন্য আমরা বলবো যে অ্যান্টিকোয়াগুলেন্ট বলে কতগুলো আমাদের কিছু ওষুধ আছে, এগুলোকে আমরা এনকারেজ করার চেষ্টা করছি, যত আর্লি পসিবল এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এটা ছাড়া আরও কিছু ওষুধপত্র আমরা আমাদের গাইডলাইনগুলো বলেন অথবা বলার চেষ্টা করেছি। যথারীতি একটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে, দেখবেন যে হাইড্রোক্সিক্লোরোকুইন অথবা এটা তো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা কন্ট্রোভার্সি চলছে। এটা আমরা এনকারেজ করছি, কারণ এটা বিভিন্ন অথরিটিগুলো যে আপনার রিকমেন্ড করছেন, এগুলো সবই আসলে এক্সপার্ট ওপিনিয়ন। মানে হচ্ছে আপনার ধরেন রিসার্চ বেস আসলে কোনো কিছু নেই, কিছু নেই। এই জন্য 10 জন যদি আপনার পক্ষে থাকে তো 8 জন তার বিপক্ষে, ব্যাপারগুলো এরকম আর কি। কিন্তু আপনি দেখবেন যে আমেরিকা কেন, ইউরোপ বিভিন্ন হাসপাতালে কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করছেন এবং করছেন যে এটাকে আমরা রিপারপাস ড্রাগ বলা হচ্ছে। কারণ
আপনি বেসিক মেকানিজম যদি চিন্তা করেন, হাইড্রোক্সিক্লোরোকুইন, ক্লোরোকুইন, এদের অনেকভাবে কিন্তু কাজ করার ক্ষমতা আছে এই ভাইরাসের এগেইনস্টে। আর আরেকটা নতুন যে জিনিসটা আমরা দেখছি যে ইদানিং সিভিয়ার কেসে আপনারা দিচ্ছেন যে প্লাজমা থেরাপি, এটাকে আপনারা ইন্ট্রোডিউস করেছেন কিনা? এক্স্যাক্টলি, আমি বলবো যে প্লাজমা থেরাপি আমরা ইন্ট্রোডিউস করার আগে কতগুলো জিনিস দেখতে হবে, কারণ যার প্লাজমা নিচ্ছেন উনি তো একটা রিকভারি ফেজের পেশেন্ট হতে হবে, উনি কমপ্লিট রিকভারি হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন, সেখান থেকে প্রায় 28 দিন যদি পার হয়ে যায় তাহলে কিন্তু উনার অ্যান্টিবডিটা অনেক স্ট্রং হবে। আপনি 14 দিন পরেও নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে অ্যান্টিবডি কেমন আছে। এই জন্য আমি বললাম যে আপনাকে কিন্তু এই টেস্টগুলো আনতে হবে, এই অ্যান্টিবডি টেস্ট অথবা সেরোলজিক্যাল টেস্ট নিয়ে আসতে হবে, কারণ ওই রোগীগুলোকে আপনি চুজ করতে পারছেন না আনলেস এই টেস্টগুলো যদি না থাকে। তো সেটা ভিন্ন পদ্ধতিতে হইতে পারে, অ্যালাইজ একটা মেথড আছে, এবং যদি দেখা যায় উনার আসলে কোয়ান্টিটেটিভলি টাইটার অনেক বেশি, উনার থেকে ব্লাডটা নিয়ে একটা উনার থেকে আমরা 4 জনকে দিতে পারবো। কয়েকটা হাসপাতালে অলরেডি এটা দেওয়া হয়েছে এবং ওরা বলেছে ওদের এক্সপিরিয়েন্স অনেক ভালো, সিভিয়ার এবং ইভেন দু একটা ক্রিটিক্যাল ফেজকে পেশেন্টকে ওরা রিকভারি করাতে পেরেছে। আমরা কিন্তু দেখলাম যে গতকালকে আমি দেখেছি যে যারা এই কোভিড-19 থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এরকম একজন মিডিয়া কর্মীর সাক্ষাৎকার দেখেছি এবং আরেকজন চিকিৎসকের সাক্ষাৎকার দেখেছি। তো ওনারা যেটা বলেছেন যে আসলে এটা ভয়ের কিছু নেই, আপনাকে ওষুধ সেবন করতে হবে। বিশেষ করে একটা কথা দিয়ে গুরুত্ব দিয়েছেন যে গরম পানি কথা বলেছেন, আদা লেবুর পানি কথা বলেছেন, স্টিম ইনহেলেশনের কথা বলেছেন। এটা আসলে কিভাবে এই কোভিড-19 কাজ করে? এটা আসলে একেবারে উহানে চীন থেকে যখন শুরু হয়েছিল তারাও কিন্তু কিছু রিকমেন্ডেশন ছিল। এটা এখন ধরেন কেউ বলছে আমরা স্টিম ইনহেলেট যদি করি অথবা অনেক বেশি গরম পরিমাণ নিয়ে, তাহলে কি এটা কি টেম্পারেচারে আপনার কোনো ভেরিয়েশন হয় কিনা ভাইরাসের। তো এটা নিয়ে হাই কোয়ালিটি এভিডেন্সগুলো নাই, যেসব গবেষণা আছে তাতে ওরা দেখেছে যে টেম্পারেচার হিউমিডিটি কিছু কিছু ক্ষেত্রে ভাইরাসের এফেক্ট করে। এই জন্যই হয়তো তারা কেউ কেউ এটা এনকারেজ করছেন যেটা করার জন্য। কিন্তু আমি বলবো যে সর্বক্ষেত্রেই যে এটাই কাজ করে যাবে বলে কোনো কথা নেই। এটা ভাইরাসের আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, একটা মানুষের ইমিউনিটির বিষয় আছে, কোমরবিডিটির বিষয় আছে, ভাইরাসের ভিরুলেন্স ফ্যাক্টর আছে। এগুলো যদি অনেক বেশি এসে যায় তখন আসলে এগুলো করেও অনেক সময় লাভ হয় না, কারো কারো ক্ষেত্রে সিভিয়ার দিকে চলে যেতে হয়। আপনাকে ভ্যাকসিনেশনের যে বিষয়টি আমরা দেখলাম যে ইংল্যান্ডে শুরু হয়েছে বা চীনেও শুরু হয়েছে, এই ভ্যাকসিনেশন কি আসলে আসতে কতদিন সময় লাগবে? আমি বলবো যে ধরেন একটা ভ্যাকসিন যখন আবিষ্কার হয়ে চলে আসতে হবে হিউম্যানের জন্য, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, একেবারে 10 থেকে 15 বছর লাগতে পারে। কিন্তু এখানে যেটা করা হয় এটা বলে এক্সপেডিট করা হয়। এক্সপেডিট মানে হচ্ছে ধরেন অ্যানিমেল কোনো টেস্টিংয়ে গেলাম না, কারণ এটা ইমার্জেন্সি, অনেক মানুষ মারা যাচ্ছে, সরাসরি আমরা হিউম্যানে নিয়ে আসতে পারি কিনা। এখন যদি আপনি সরাসরি হিউম্যানে নিয়েও আসেন, কয়েকগুলো ফেজে কিন্তু ভ্যাকসিনগুলোকে আপনাকে স্টাবলিশ করতে হয়, 1, 2, 3, 4। তো আমি বলবো যে ওনারা ফেজ 1 এবং ফেজ 2 শুরু করেছেন, এটা খুব ইম্পর্টেন্ট ফেজ এবং এটার কিন্তু সময় লাগবে। এই ফেজটা কিন্তু একটা হয়তো আমরা এবার না পারলে আমরা আপনাকে হয়তো পরের ইয়েতে আমরা ধরতে পারবো, মানে এটা আসতে সময় লাগবে। যে প্রফেসর ওবায়দ আমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আপনি ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জি ভাই, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন প্রফেসর ওবায়দ আমিন, সচেতনতাই পারে এই করোনা মোকাবেলার জন্য। নিজে সচেতন থাকুন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। দর্শক, ভালো থাকুন, নিরাপদে থাকুন, ঘরেই থাকুন।